গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন কাঠ পেন্সিল বইটি। লিখেছেন হুমায়ুন আহমেদ। পর্ব 4, আড্ডা। চলন্তিকা ডিকশনারিতে আড্ডার অর্থ দেওয়া হয়েছে কুলকের মিলনের স্থান। আমার দক্ষিণ হাওয়ার বাসায় প্রায় আড্ডা বসে, অর্থাৎ কিছু কুলক একত্রিত হন। আড্ডার প্রধান ব্যক্তিকে বলে আড্ডাধারী। আমি সেই জন। বাকিদের পরিচয় দিচ্ছি। শাওন, তার বাড়িতেই আড্ডা বসছে, সে যাবে কোথায়? আলমগীর রহমান, অবসর এবং প্রতীক প্রকাশনীর মালিক, আমার নিচতলায় থাকেন। আর্কিটেক্ট করিম, তিনি আগে দক্ষিণ হাওয়াতেই থাকতেন, এখন বিতাড়িত। মাজহারুল ইসলাম, অন্যদিন পত্রিকার সম্পাদক, প্রকাশক, অন্য প্রকাশ এবং অন্য মেলার স্বত্বাধিকারী, আমার পাশের ফ্ল্যাটেই থাকেন। কমলবাবু, নাম কমলবাবু হলেও ইনি মুসলমান। মাজহারুল ইসলামের পার্টনার, শখের অভিনেতা। যে কটি নাটকে উপস্থিত তার প্রতিটি ডায়লগ মুখস্থ। কবিতা আবৃত্তির মতো তিনি ডায়লগ বলে আনন্দ পান। এরা আড্ডার স্থায়ী পাখি, সব সময় থাকেন। বেশ কিছু অতিথি পাখিও আছেন, এরা হঠাৎ হঠাৎ আসেন, যেমন চ্যালেঞ্জার, মাসুদ আখন্দ। কিছু আছেন নিমন্ত্রিত পাখি, নিমন্ত্রণ করলে এরা আসেন। অনিমন্ত্রিতভাবে কখনোই উপস্থিত হন না, যেমন অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শফি আহমেদ, আর্কিটেক্ট রবিউল হুসাইন। প্রয়োজনের পাখিও আছে, তাদের উপস্থিত দেখলে বোঝা যায় কোনো কিছুর প্রয়োজন হয়েছে, যেমন অভিনেতা আসাদুজ্জামান নূর। আমাদের এই আড্ডার একটি নামও আছে, ওল্ড ফুলস ক্লাব, বৃদ্ধ বোকা সংঘ। ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের আড্ডার নাম বুধ সন্ধ্যা। তারা প্রতি বুধবার বসেন। প্রধানত সাহিত্য নিয়ে কথাবার্তা হয়, রচনা পাঠ করা হয়। আমাদের এখানেও রচনা পাঠ করা হয়, আমার একার রচনা। বৃদ্ধ বোকা সংঘে আমি ছাড়া কোনো লেখক নেই। তবে অত্যন্ত সুখের বিষয়, সাহিত্য নিয়ে কোনো আলোচনা হয় না। পরা বাস্তবতা, জাদু বাস্তবতা কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়ের সমগ্র রচনায় কোনো কৃষক চরিত্র নেই কেন, এ নিয়ে কোনো আলোচনায় কেউ যায় না। তাহলে আমরা কি করি? শুরুর কিছুক্ষণ আমরা ঝিম মেরে বসে থাকি। যাদের মোবাইল আছে তারা মোবাইল টিপাটিপি করি। আলমগীর রহমান ঘন ঘন হাই তোলেন এবং বলেন, শরীর ভালো লাগছে না, আজ যাই। মুখে বলেন, কিন্তু উঠেন না। কেউ তাকে থাকার জন্য সাধাসাধিও করে না। বাকি সদস্যরাও আলোচনা শুরুর বিষয় পান না, তারাও উসখুস করেন। তখন আড্ডাধারী হিসেবে আমার দায়িত্ব পড়ে আসর জমানোর। আমি নৌকার পাল তুলে দিই, জানি পাল তুললে নৌকা চলা শুরু করবে। রাজনীতির কোনো প্রসঙ্গ তুলি, সবাই লুফে নেয়। তুমুল আলোচনা শুরু হয়ে যায়। বাঙালিরা হলো নাচুনি বুড়ি, আর রাজনীতি ঢোলের বাদ্য। উদাহরণ দেই, আমি বললাম, আওয়ামী লীগের ডিজিটাল মন্ত্রিসভায় কিছু মন্ত্রী থাকা উচিত, যাদের কোনো দপ্তর থাকবে না। তাদের একটাই কাজ, তারা বিভিন্ন টিভি চ্যানেলে শুধু টক শো করবেন। করিম বলল, তাদের গাড়িতে কি ফ্ল্যাগ থাকবে? আলমগীর বলল, অবশ্যই থাকবে, ডাবল ফ্ল্যাগ থাকবে। একটা আমাদের জাতীয় পতাকা, আরেকটা যে টিভি স্টেশনে টক শোতে অংশ নিতে যাচ্ছেন তাদের মনোগ্রাম খচিত পতাকা। কোমল বলল, আর কিছু মন্ত্রী থাকবেন যারা শুধু সংবাদ সম্মেলন করবেন, আর কিছু না। তাদের টাইটেল চিৎকারক মন্ত্রী। আলোচনা জমে ওঠে। এক পর্যায়ে শাওন হতাশ এবং দুঃখিত গলায় বলে, তোমাদের এই রাজনৈতিক আলাপটা কি বন্ধ করবে? এই আলোচনায় কোনো ফলাফল কি আছে? সমস্যা হচ্ছে আড্ডার কোনো আলোচনারই কোনো ফলাফল নেই। শুধু আড্ডা কেন, গোটা বাংলাদেশেরই আলোচনা, গোল টেবিল বৈঠক, চারকোনা টেবিল বৈঠক, চলমান গাড়ি বৈঠক, সবই ফলাফল শূন্য। আমরা সবাই শূন্য আমাদের এই শূন্য রাজত্বে। আড্ডায় মাঝে মাঝে গানের আসর বসে। শাওনের মুড ভালো থাকলে একের পর এক গান করতে থাকে। আবার অতিথি পাখি এসআই টুটুল যখন আসে তখনও গান হয়। তবে সেই আড্ডায় কখনো হুমায়ুন আহমেদের লেখা গান ছাড়া অন্য কোনো গান করে না। আবার শুনেছি সে যখন অন্য কোনো আড্ডায় যায় তখন হুমায়ুন আহমেদকে ভাসুরের মতো দেখে, তার গান দূরে থাকুক, নাম উচ্চারণ করে না। হুমায়ুন আহমেদ বিষয়ক পরচর্চায়ও নাকি অনিচ্ছায় অংশগ্রহণ করে। টুডুল শুধু যে গান চমৎকার করে তা না, আড্ডাবাজ হিসেবেও সে অসাধারণ। তার মতো সুন্দর করে গল্প আর একজন শুধু বলতে পারে, তার নাম জাহিদ হাসান। আমার আড্ডায় সে অতিথি পাখি ক্যাটাগরিতে পড়ে। আরেকজন অতিথি পাখির নাম জুয়েল আইচ। আগে যখন ধানমন্ডিতে থাকতেন তখন প্রায় আসতেন, এখন প্রায় ভিসা নেবার দূরত্বে চলে গেছেন বলে তার ক্যাটাগরি অতিথি পাখি থেকে বললে হয়েছে নাই পাখি। তিনিও সুন্দর করে কথা বলেন এবং কথা বলতে পছন্দ করেন। তবে ইদানিং কথা বলায় তার কিছু সমস্যা যাচ্ছে বলে আড্ডায় ঠিকমতো অংশ নিতে পারছেন না। জুয়েলার্স আড্ডায় উপস্থিত হওয়া মানেই ম্যাজিক।
এই কথা আমাদের ওল্ড ফুলস ক্লাবের জন্য সত্য না। আমাদের কয়েকটি নিয়ম আছে। আড্ডায় কোনো ম্যাজিশিয়ান এলে তাকে ম্যাজিক দেখাতে বলা যাবে না, কোনো ডাক্তার এলে রোগের বর্ণনা নিয়ে তার কাছে যাওয়া যাবে না, কোনো গায়ক এলেই বলা যাবে না ভাই শুরু করুন তো। কেউ নিজে থেকে কিছু করতে চাইলে কোনো বাধা নেই। জুয়েল আজ আমাদের আড্ডায় নিজ থেকে কিছু অসাধারণ ম্যাজিক দেখিয়েছেন। তাসের একটা ক্লোজ আপ ম্যাজিক মানুষকে কিছুক্ষণের জন্য হলেও প্রতিবন্ধী অবস্থায় নিয়ে যায়। আমাদের আড্ডার আরেকটি ক্যাটাগরি হচ্ছে ফরেন পাখি, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার বা আগরতলার কবি রাতুল দেব বর্মন। তখন তাদের সম্মানে ঢাকা ক্লাব থেকে তরল খাবার আসে। বিদেশি পাখিরা তাদের কোমল শারীরবৃত্তীয় কারণে কঠিন খাবার সহ্য করতে পারেন না। আমরা তখন মোটামুটি সচেতন আলোচনা করি, বেশিরভাগ সাহিত্য বিষয়ক, যেমন নি কেন শব্দের সঙ্গে ব্যবহার না করে আলাদা ব্যবহার করা হচ্ছে। নি তো নায়ের মতো আলাদা শব্দ না। একজন বলেন নিয়ে এসেছে নাই থেকে, খাই নাই থেকে খাইনি, কাজে আলাদা হবে। আরেকজন বলেন যেহেতু উচ্চারণ একসঙ্গে করা হয় কাজে একসঙ্গেই হবে, আলাদা কখনোই হবে না। কি এবং কি নিয়ে কথা ওঠে। দীর্ঘইকার যখন আমরা উঠিয়ে দিচ্ছি তখন শুধু ক বেচারার উপর কেনই হামলা। আলোচনা কঠিন থেকে আরো কঠিনে চলে যায়। সৌন্দর্যের ব্যাখ্যা কি জাতীয় জটিলতা নিয়ে দার্শনিক কথাবার্তা। একসময় নৌকার হাল ফেরাবার জন্য আমি বেমাক্কা কিছু কথা বলি, যেমন আচ্ছা সুনীলদা, চর্যাপদে মোরলা মাছের উল্লেখ আছে কিন্তু ইলিশ মাছের উল্লেখ নেই, কেন বলুন তো? বিদেশি পাখিদের উপস্থিতিতে আড্ডা শেষ হয় গানে। এই উপলক্ষে হায়ার করে অর্থাৎ পেটে ভাতে কিছু গায়কও আনা হয়, যেমন সেলিম চৌধুরী। বিদেশি পাখিদের আড্ডায় আনার সবচেয়ে বড় সমস্যা তাদের সঙ্গে থাকে ফেউ পাখি, আরো খারাপভাবে বললে সাহিত্যের মাছি। এসব মাছের কাছে পশ্চিমবঙ্গের লেখক মানে পাকা কাঁঠাল, তারা কাঁঠাল ঘিরে ভন ভন করে উঠবেই। সবচেয়ে মুশকিল হয় যখন পশ্চিমা দেশের সাহেবরা এসে উপস্থিত হন। একজনের গল্প বলি। তিনি এসেছেন রাশিয়া থেকে, বাংলাদেশের রাশিয়ান অ্যাম্বাসিতে কাজ করেন। তিনি এসেছেন সাহিত্য নিয়ে আলাপ করতে। আমি হতাশ হয়ে আড্ডার বন্ধুদের দিকে তাকিয়ে বললাম, মহা যন্ত্রণায় পড়লাম, এই রাশিয়া ভস্কির সঙ্গে সাহিত্য নিয়ে কি ঘটর ঘটর করব। রাশিয়ান হাসি মুখে পরিষ্কার এবং শুদ্ধ বাংলায় বলল, আমি বাংলা ভাষা ও সাহিত্য ভালো মতো অধ্যয়ন করেছি, আপনি ইচ্ছা করলে আমার সঙ্গে সাহিত্য নিয়ে ঘটর ঘটর করতে পারেন। এই রাশিয়ান আমার একটি উপন্যাস সবাই গেছে বনে রুশ ভাষায় অনুবাদ করেছেন। আড্ডাতে আরেক ধরনের উপস্থিতির কথা বলতে ভুলে গেছি। এরা আসেন তাদের বানানো ছবি বা টেলিফিল্ম দেখাতে, কিংবা ছবির জন্য গান রেকর্ড করেছেন তা শোনাতে। এদের উপস্থিতিতে নিয়মিত আড্ডা বাতিল হয়ে যায়। আড্ডাবাজরা জ্ঞানীর মতো মুখ করে ছবি দেখেন, টেলিফিল্ম দেখেন, ছবির গান শোনেন এবং গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। প্রয়াত লেখক প্রণব ভট্ট আড্ডায় যোগ দেবার আগে সবসময় খোঁজ নিতেন খাসির মাংসের কোনো ব্যবস্থা আছে কিনা। ব্যবস্থা থাকলে তিনি অবশ্যই আসবেন। দুর্ভাগ্য, এই খাসির হাতে তার মৃত্যু হলো। আর্টারিতে চর্বি জমে হার্ট অ্যাটাক। এদেশে লেখকদের মধ্যে ইমদাদুল হক মিলন প্রায় আসতেন, এখন টকশোতে অতি ব্যস্ত বলে আসতে পারেন না। আড্ডায় তাকে সবাই অত্যন্ত পছন্দ করে, কারণ তিনি সবার সঙ্গে সব বিষয়ে একমত হন। আড্ডায় কেউ যদি বলে রবীন্দ্রনাথ কোনো লেখকই না, ইমদাদুল হক মিলন বলবেন একটা খাঁটি কথা সাহস করে বলেছেন, ধন্যবাদ। মিলন এই কথা পড়লে রাগ করবে, আরে বাবা ঠাট্টা করলাম। তবে আনন্দের কথা মিলনের লেখা পড়বে না, সে সেলিব্রিটি টকশো নিয়ে ব্যস্ত। কাঠ পেন্সিল পড়ার তার সময় কোথায়? কাঠ পেন্সিল সেলিব্রিটি না, পার্কার ফাউন্টেন পেন হলেও কথা ছিল, হা হা হা। এখন আমাদের আড্ডার কিছু নিয়ম কানুন বলি। সবই অলিখিত নিয়ম, তবে কঠিনভাবে মান্য করা হয়। কোনো খারাপ শব্দ ব্যবহার করা যাবে না, উপস্থিত মহিলারা যেন কোনো অবস্থাতে আহত না হন। পরচর্চা করা যাবে, তবে তা শুধু মজা করার জন্যেই, এবং যার পরচর্চা করা হবে তাকে আড্ডায় উপস্থিত থাকতে হবে। আড্ডায় মনোমালিন্য বা কথা কাটাকাটি হতে পারে, আড্ডা শেষ হওয়া মাত্র সব ভুলে যেতে হবে। আড্ডার ডেড বডি কেউ কাঁধে করে বাড়িতে নিয়ে যাবে না। দক্ষিণ হাওয়ার এই আড্ডার সবচেয়ে বিস্ময়কর দিক হলো, আড্ডায় যাদের উপস্থিতির কথা বলা হয়েছে তারা কখনো কোনোদিনও তাদের স্ত্রীদের নিয়ে আসেন না। মাঝার যেহেতু পাশের বাসায় থাকে, তার স্ত্রী স্বর্ণা এসে মাঝে মধ্যে উকি দিয়ে স্বামীকে দেখে যায় এবং চোখের ইশারায় স্বামীকে উঠে যেতে বলে। মাঝার ভান করে সে চোখের ইশারা দেখেনি। একমাত্র ব্যতিক্রম ঔপন্যাসিক মইনুল আহসান সাবের, তিনি আমাদের আড্ডায় কম আসেন, তবে বেশিরভাগ সময় তার স্ত্রীকে নিয়ে আসেন। মহিলারা কেন ওল্ড ফুলস ক্লাব এড়িয়ে চলেন তা এখনো জানি না। মিসির আলী সাহেবকে কারণটা বের করতে বলেছি, তিনি চিন্তা ভাবনা করছেন, সিদ্ধান্ত পৌঁছালেই আমি জানবো।
কিছুদিন আগে আমাদের আড্ডা সম্পর্কে আমি একটি ভয়ঙ্কর তথ্য আবিষ্কার করেছি। বন্ধুদের বলেছি, সবাই একমত হয়েছেন। তথ্যটা আপনাদের জানাই। তেমন ঘনিষ্ঠতা নেই এমন কেউ যদি হঠাৎ সেই আড্ডায় আসক্ত হন, তাহলে বোঝা যাবে তার দিন শেষ হয়েছে, ডাক এসেছে, তাকে চলে যেতে হবে। 4 জনের উদাহরণ আমাদের কাছে আছে। তাদের নাম বলতে মন সায় দিচ্ছে না, সর্বশেষ নামটা শুধু বলি। কেমিস্ট্রির দেলোয়ার ভাই। তিনি যাবেন ইউরোপ, রাত 1টায় ফ্লাইট। তারপরেও কিছুক্ষণ আড্ডায় থাকার জন্য তিনি টেলিফোন করেছিলেন। টেলিফোনে এটাই তার সঙ্গে আমার শেষ যোগাযোগ। ইউরোপ থেকে ফিরেই তিনি মারা গেছেন। এখন হঠাৎ আড্ডায় যোগ দিয়েছেন নতুন একজন, আমার শৈশব বন্ধু কঠিন মাওলানা সেহেরি। সন্ধ্যা মিলানোর পর তিনি আর ঘরে থাকতে পারেন না। যদি কোনো একদিন না আসেন, আমি ভয়ে ভয়ে তার বাসায় টেলিফোন করি। ভাবি টেলিফোন ধরেন। আমি বলি, ভাবি সেহেরি কেমন আছে? তার কোনো সমস্যা নাই তো? শরীর ঠিক আছে? ভাবি বলেন, বুড়া ভালো আছে, খাটে বসে বকর বকর করছে। আমি বলি, শুনে শান্তি পেলাম ভাবি। পৃথিবীতে বকর বকর অবিনশ্বর, আর সবই নশ্বর। সাইলেন্স ইজ গোল্ডেন কথাটা মিথ্যা। সাইলেন্স কখনোই গোল্ডেন না। ধন্যবাদ।